পাশ দিয়েছেন, কিন্তু একটা টার্মিনাল যদি হয় খুব হয়। কি বাস টার্মিনাল কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি। তোর ওপর মারপিট করিস আর বোম্বা হ্যাঁ দিদি। তোর ওপর মারপিট করিস আর বোম্বা দিস হ্যাঁ দিদি। তোর ওপর মারপিট করিস আর বোম্বা দিস সেখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা, আমার খুব প্রিয় প্রার্থী শওকত মোল্লা আমার কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছে এই কারণ আমি ভাঙড়ের জন্য অনেক কিছু করতে চাই। শওকতকে ভোট দিন, ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, একেই বলে রাজনীতি। 3 বছর আগে যাকে কিনা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই বোমা বাঁধিস বলেছিলেন, সেই শওকত মোল্লার জন্য এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রাণও দিতে রাজি আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোট প্রচারে বলছেন যে তিনি যদি বাম হাত হন তাহলে শওকত মোল্লা নাকি ডান হাত, আর এই শওকত মোল্লা যা বলবে ভাঙড়ে তিনি সেটাই করবেন। এমনটাই ভাঙড়বাসীকে কথা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কথা হচ্ছে যে ভোট প্রচারে মানুষকে কথা দেওয়ার মধ্যে ভুল কিছু নেই। সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরাই কথা দেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার জন্য কথা দিচ্ছেন, কার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন যাকে তিনি 3 বছর আগে এক প্রশাসনিক সভায় শুধুমাত্র বাস স্ট্যান্ড চেয়েছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনে এই বলে কটাক্ষ করেছিলেন যে বাস স্ট্যান্ড ওখানে হবে কি করে, তুই তো ওখানে মারপিট করিস আর বোমা বাঁধিস। সেই শওকত মোল্লাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত হয়ে গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বললেন যে দরকার পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সিকিউরিটি, মানে নিজের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা শওকত মোল্লাকে দিয়ে দেবেন। ভাবুন একবার, যে সিকিউরিটি, যে নিরাপত্তা আম পাবলিকের রাজস্বের টাকায় মুখ্যমন্ত্রী পান। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মুখ্যমন্ত্রী রয়েছেন সেই জন্যই তিনি সেই নিরাপত্তা পান। মুখ্যমন্ত্রিত্ব যদি চলে যায়, মুখ্যমন্ত্রীর কুর্সি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের চলে যায়, তাহলে কি তিনি সেই সিকিউরিটি পাবেন, সেই নিরাপত্তা পাবেন? পাবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী থাকার অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যে নিরাপত্তা পান, সেই নিরাপত্তাটাই শওকত মোল্লাকে দিয়ে দিতে চাইছেন। কেন না, শওকত মোল্লার প্রাণের ঝুঁকি রয়েছে। শওকত মোল্লাকে নাকি বিরোধীরা খুন করতে চাইছে, আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এত দূর বলে ফেললেন যে রাজ্যবাসীর রাজস্বের টাকায় যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, সেই নিরাপত্তা শওকত মোল্লাকে নাকি তিনি দিয়ে দেবেন। আর এটাই পশ্চিমবঙ্গে দেখা বাকি ছিল, মানে যারা বোম বাঁধবে তাদের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দিয়ে দিতে হবে। কেন না, তাদের প্রাণের ঝুঁকি রয়েছে। এই প্রাণের ঝুঁকির কারণেই নাকি তাদের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, যে নিরাপত্তা বাংলার মানুষ নিজের পকেটের খরচায় দেয়, সেই নিরাপত্তা একজন বোম বাঁধা লোককে দিয়ে দিতে হবে। এরপরেও বলবেন যে বাংলা পিছিয়ে আছে, তৃণমূল সরকার রাজ্যে কিছুই করেনি। মানে শওকত মোল্লা কতটা প্রাণের প্রিয় হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোটের মুখে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শুনুন। শুভ নববর্ষ, ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। আমি এখানে আমার খুব প্রিয় প্রার্থী শওকত মোল্লা আমার কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছে এই কারণ আমি ভাঙড়ের জন্য অনেক কিছু করতে চাই। শওকতকে ভোট দিন, ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেবো। কারো কথা শুনবেন না, কোনো নির্দলকে একটিও ভোট দেবেন না। আর বিজেপির টাকা নিয়ে যারা গদ্দারি করে তাদের এই মাটিতে বিনাশ করুন, কবর দিন। ক্যানিং স্টেট প্রার্থী আমি ইচ্ছা করে ক্যানিং থেকে শওকতকে নিয়ে এসেছি। শওকতই আমায় বলেছিল 8টা থানা বানাতে, আমি এখানে 8টা থানা বানিয়ে দিয়েছি কলকাতা পুলিশের আন্ডারে। ওই আমাকে বলছিল, দিদি মেডিকেল কলেজ হাসপাতালটা শুরু হয়নি। আমি বললাম, ওরে যাকে টেন্ডার দেওয়া হয়েছে সে করেনি, এখন ইসলামিয়া হসপিটাল প্রস্তাব পাঠিয়েছে, ওটা আমরা করে দেব। এবং বানতলা থেকে শুরু করে টোটাল ভাঙড় পর্যন্ত শুরু করে, মনে রাখবেন ক্যানিং স্টেডিয়াম থেকে শুরু করে বাদবাকি যা আপনাদের দরকার আমি করে দেবো। কিন্তু কথা দিতে হবে, শওকতকে আপনারা ভাঙড়ে জেতাবেন, আর ক্যানিং পূর্বেও আমার প্রার্থী বাহাদুরকে জেতাবেন, এটা আমায় কথা দিতে হবে।
আরও 2 লক্ষ ছেলে মেয়ের চাকরি কিন্তু হবে, লেদার হবে, সব প্রস্তুত হচ্ছে। এবং আপনাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, নিশ্চিন্তে থাকুন। আমাকে যেভাবে শৌকত বলবে বাহালুলকে নিয়ে আমি সেইভাবেই কাজ করব। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব খবর রাখি, যদি কোনো রকম সিকিউরিটি তুলে নিয়ে ওর প্রতি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, প্রশাসনকে জানিয়ে রাখলাম। বিজেপির নিজের হিম্মত নেই, আমাকে লড়তে পারে না, ওরা শৌকত মোল্লার সাথে ঝগড়া করে মরছে। আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে, আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শৌকতকে লড়াই করছে। আমি যদি বাহাত হই, শৌকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। এদের ওপর কোনো অত্যাচার আসলে আমি ছাড়বো না। বিজেপির নেতারা 20টা করে গাড়ি সেন্ট্রাল ফোর্স, 30টা করে গাড়ি নিয়ে আর পুলিশ নিয়ে দিল্লির ঘুরে বেড়াবে, আর শৌকতদের সিকিউরিটি কেড়ে নেওয়া হবে। কারণ বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন অর্ডার দেবে। মনে রাখবেন, মানুষের জীবন নিয়ে খেলবেন না, মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। আমার সিকিউরিটি তুলে নিন, যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শৌকতকে দিয়ে দেবো, দেখি আপনারা কি করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই, আমি এসব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না। আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে। বাট বিজেপিকে আমি দেখে ছাড়বো, এদের আমি ছাড়বো না। তো বন্ধুরা, কি মনে হচ্ছে শওকত মোল্লাকে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভালো লাগতে শুরু করলো কেন? শওকত মোল্লার পরে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ এত বিশ্বাস করতে শুরু করলেন কেন? তার কারণ ভোটের অঙ্ক, মুখ্যমন্ত্রীর কুর্সির অঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে যে ভাঙড়ে তিনি শওকত মোল্লাকে দাঁড় করিয়েছেন, শওকত মোল্লাকে প্রার্থী করেছেন, সেই ভাঙড়েই আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছেন। আর এই নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ এরই মধ্যে দক্ষিণ 24 পরগনার এই ভাঙড় এলাকায় তৃণমূলকে প্রায় ব্যাকফুটে ঠেলে দিয়েছে, তৃণমূলের প্রায় মাটি করে দিয়েছে। এই অবস্থায় ভাঙড়ে আবার মরার ওপর খাড়ার ঘা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিছুদিন আগে আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে এই নওশাদ সিদ্দিকীর দল আইএসএফে যোগ দিয়েছেন। ফলে এক লাফে আইএসএফ এর শক্তি অনেকটাই বেড়ে গেছে, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে এই দক্ষিণ 24 পরগনার ভাঙড় এলাকায় রীতিমতো সর্ষে ফুল দেখছেন। তিনি কিন্তু ভালো মতোই বুঝতে পারছেন যে আগামী দিনে যেভাবে এই ভাঙড় এলাকা হাতের বাইরে চলে যাচ্ছে, দক্ষিণ 24 পরগনা হাতের বাইরে চলে যাচ্ছে, তাতে ভবিষ্যতে ভাইপোর যে গড় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, সেই ডায়মন্ড হারবার সুনিশ্চিত থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা না নিজের চিন্তা করছেন, তার থেকে বেশি তার যে ভবিষ্যৎ প্রজন্ম, যাকে কিনা তিনি ভবিষ্যতে তৃণমূলের কাণ্ডারি করবেন বলে ঠিক করে রেখেছেন, তার ভবিষ্যৎটা তো সুনিশ্চিত করতে হবে। ফলে সেই ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই শওকত মোল্লার প্রচারে গিয়ে নিজের সব কিছুই দিয়ে দেওয়ার কথা বলছেন। নিজের নিরাপত্তা থেকে শুরু করে এই শওকত মোল্লা ভাঙড়ে যা বলবে, যা করতে বলবে সবই করে দেবেন। এখন কথা যেটা হচ্ছে যে যদি ধরে নেওয়াই যায় যে এই ভাঙড়ে শওকত মোল্লা জিতল আর মমতা বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রী হলেন, তাহলে ভাঙড়ে শওকত মোল্লার রাজত্ব চলবে। শওকত মোল্লা যা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই করবেন। আর সেটা যদি সত্যি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কার কথায় উঠবোস করবেন? না সেই লোক যাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে তুই তো মারপিট করিস, তুই তো বোমা বাঁধিস। তার মানে কি দাঁড়াচ্ছে? বিরোধীরা বারবার অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গে কোনো শিল্প থাকুক আর না থাকুক, বোমা শিল্পটা ঠিকই আছে। তো সেই বোমা শিল্পের কারিগরের হাতেই কি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সঁপে দিচ্ছেন? মানে তার কথাতেই কি উঠবোস আগামী দিনে করতে চাইছেন? চতুর্থবার মুখ্যমন্ত্রী হলে কি তিনি সেটাই করবেন? এইটা কিন্তু ভাববার বিষয়, এইটা কিন্তু বেশ চিন্তার বিষয় যে চতুর্থবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হন, তাহলে তিনি কাদের কথায় চলবেন
সেটা কিন্তু এখন থেকেই স্পষ্ট করে দিচ্ছেন, পরিষ্কার জনসভায় দাঁড়িয়ে কিন্তু ঘোষণা করে দিচ্ছেন। এখন রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এছাড়া আর কোনো উপায় নেই, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পেরেছেন যে কিভাবে সংখ্যালঘু ভোটে, মুসলমানদের ভোটে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ থাবা বসিয়েছে। আর আইএসএফ যেভাবে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে তার জনপ্রিয়তা বাড়াচ্ছে, সংখ্যালঘুদের মধ্যে যেভাবে আইএসএফ এর জনপ্রিয়তা বাড়ছে এবং নওশাদ সিদ্দিকীর যেভাবে ধর্মনিরপেক্ষ ভাবনা মানুষ বেশ গ্রহণ করছে, তাতে এবারের ভোটে আইএসএফ কতগুলো আসন পাবে সেটা পরের কথা, কিন্তু ভাঙড়ের মতো এলাকায়, দক্ষিণ 24 পরগনার মতো জেলায় যে ভালো ভোট কাটবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পারছেন। আর সেটা যদি হয় তাহলে বিজেপি কিভাবে তৃণমূলকে ধরে থাবড়াবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় সেটাই। আর সেই কারণেই কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই শওকত মোল্লার বিরোধীদের কবর দেওয়ার কথাও কিন্তু বলে ফেললেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তো এরই মধ্যে হুঁশিয়ারি দেওয়া শুরুই করে দিয়েছেন, তারা তো লাগাতার হুঁশিয়ারি দিচ্ছেনই। সেই সঙ্গে এখন অনুব্রত মণ্ডলও আস্তে আস্তে আবার মুখ হা করতে শুরু করেছে, আবারও তার যে রোয়াব সেই রোয়াব দেখাতে শুরু করেছে। কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক পা এগিয়ে গেলেন, তিনি এদিন রীতিমতো বিরোধীদের কবর দেওয়ার কথাও বলে ফেললেন। তার মানে তৃণমূল নেতাদের আসলে ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি ইঙ্গিত দিচ্ছেন, কিভাবে এবারের ভোট জয় করার কথা, জয় করার রাস্তা দেখিয়ে দিচ্ছেন, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে শওকত প্রীতি, সেই শওকত প্রীতি নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।